मुझे लाइफ में वाइब चाहिए, जीना है मुझे जिंदगी को अपनी तरह से, हर लम्हे को जी भर के, ताकि कल को जब पलट के पीछे देखूं तो कहूं वाह यार, जिंदगी तो जी है तूने जी भर के। हेलो ट्रैवल लवर्स, गुड मर्निंग। आज के 2 আগস্ট প্ল্যান ছিল ভোর 5টায় বেরোবো। কেয়ারটেকার বাবুকে বলেও রেখেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখে আমি যা লেজি, আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে আবার ঘুরতে যাওয়ার ইচ্ছা জেগেছে, আর আমি যাবই। তো ফাইনালি আমি সব ক্লোজ করছি। এই যে রোদ উঠেছে, তো আমি যেতে পারবো ঘুরতে, তো আমি প্রিপেয়ার্ড হচ্ছি। ফাইনালি সব বন্ধ করছি এবং এবার বেরোবো। আজকে যাচ্ছি একটা ছোট্ট উইকেন্ড রাইডে। সকাল 8টা বাজে বেরিয়ে পড়ছি। যেহেতু সোলো রাইড করব, তাই আর রেকর্ড করব না। দেখা হচ্ছে কোলাঘাট গিয়ে। নতুন হওয়ায় একটু দেরি হলো, প্রায় 10:30টা নাগাদ পৌঁছে গেলাম কোলাঘাট এবং ব্রেকফাস্টটা করে নিলাম। মূলত দুভাবে বেগবাহারি পৌঁছানো যায়, এক মেদিনীপুরের রাস্তা দিয়ে, 2 লোধাজনের জঙ্গল হয়ে। তো আমি যাওয়ার সময় মেদিনীপুরের রাস্তা দিয়েই গিয়েছিলাম। প্রথমেই মন কেড়ে নিল আমার এই শহরের কোলাহল থেকে দূরে এরকম 2 সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তাটা। তাই মাঝে মধ্যে গাড়ি দাঁড় করিয়ে কিছু ক্লিপস তুলে নিলাম। প্রথমবার মোটর রাইড, তো ভালোভাবে রাস্তাগুলো না চেনাই একটু দেরি হলো। বেলা 3:30 নাগাদ পৌঁছে গেলাম বেলপাহাড়ি লাল পিঁপড়ে হোমস্টের সামনে এবং লাল পিঁপড়েটাকে বুক করে নিলাম। একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম 5টা নাগাদ। পৌঁছে গেলাম প্রথম গন্তব্য খাগড়া জলপ্রপাতের কাছে। বর্ষাকাল হওয়ায় সৌভাগ্য হলো এরকম এত জলস্রোত দেখতে পাওয়া। কিছু মানুষকে মাছ ধরতেও দেখলাম, আর দূরে এক লোককে সাইকেল নিয়ে নদীর এক পার থেকে আর এক পারে যাওয়ার কষ্টকর দৃশ্য দেখে ওখানকার মানুষদের কষ্টকর জীবনযাত্রা সম্পর্কে কিছুটা ধারণা লাভ হলো। পড়ন্ত বিকালে খাগড়াকে বিদায় জানিয়ে চললাম পরবর্তী গন্তব্য তারাফেনীর উদ্দেশ্যে। সন্ধ্যাকালে পৌঁছে গেলাম তারাফেনী ব্যারেজ। শান্ত পুরো, এই পাশের নদীটা পুরো শান্ত। অন্ধকার ঘনিয়ে এসছে, তাই আর কোথাও আজ আর যাওয়া হবে না। ফিরে যাব হোমস্টেতে। জঙ্গলমহলের রাস্তার দুধারে রোড লাইট খুব কম থাকায় রাত্রে ঘোরাটা সেফ নয়। জঙ্গলের মাঝে নিরালায় বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় এরকম হোমস্টেতে কাটানোর অভিজ্ঞতাটা অসাধারণ। তার মধ্যে যদি আবার মাঝে মধ্যে শোনা যায় ঝিঝি পোকার ডাক। লাল পিঁপড়ের রাতের সৌন্দর্য সত্যিই অসাধারণ। চলো এবার একটু ঘুরে দেখাই আমার রুমটা। আগে থেকে বুক করে আসিনি, তাই এখানে এসি রুমটা আমি পাইনি। একটাই নন এসি রুম পড়েছিল, যার ভাড়া মাত্র 800 টাকা নিয়েছে। একটা আলাদা খাবার স্পেস আছে, যেখানে একটা চেয়ার টেবিল রাখা আছে ও ফ্যান লাগানো আছে। বেডরুমটা বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঘরে রয়েছে একটি ড্রেসিং টেবিল। আমি একটু ঘরটা মেসি করে রেখেছি, প্লিজ ইগনোর। চলো এবার ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন। এখানে রয়েছে গিজারও।
এত কম খরচে এত সুন্দর পরিষেবা পাওয়া গেল, এটাই অনেক। সন্ধ্যায় ট্রাই করে নিয়েছিলাম এখানকার স্পেশাল শাল চিকেন। মাত্র 450 টাকায় 500 গ্রাম চিকেন শাল পাতার মধ্যে পুড়িয়ে দিয়েছিল। দুর্ধর্ষ খেতে ছিল এটা। রাতের ডিনারে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস। তাই একটু দেরি করে উঠেছি, এখন 8টা বাজে, রেডি হয়ে গেছি, একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। কাঁপছে স্ট্যান্ডে লাগানোর পরে, তো আমি ভিডিও বানাতে পারছি না, এই দাঁড়িয়ে এই জায়গাটা ভালো লাগছে দেখা। সকালবেলায় নির্জন প্রকৃতির মাঝে একাকী আমি এই যে ঘুরে বেড়াচ্ছি, এর যে অসাধারণ অনুভূতি তা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। এই অনুভূতি আমার মধ্যেই সমিহিত হবে। তো এবার এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। কারণ ঢাঙ্গি কুসুম এখানকার একটা সবচেয়ে সুন্দর জলপ্রপাত বলে বিখ্যাত, যেটাকে লোকাল লোকেরা হুদহুদি জলপ্রপাত বলেও চেনে। ঢাঙ্গি কুসুম যাওয়ার রাস্তাটা এতই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি ঢাঙ্গি কুসুম ঝর্ণাটা কোন দিকে, কোথাও ঝর্ণাটা খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে ফেলেছিলাম। হচ্ছে জঙ্গল, এখানে কেউ নেই, আমি ঝর্ণা খুঁজে পাচ্ছি না। গাইস, ঢাঙ্গি কুসুম পৌঁছে গেছি। এবার এখানে গাড়ি রেখে দিয়েছি। এরকম একটা দেখবে রাস্তা দিয়ে, আমি হারিয়ে গেছিলাম, দেখবে রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা সমতল মতো জায়গা আছে, ওখানে একটা হোমস্টের বোর্ড লাগানো আছে, ওখান দিয়েই ঝর্ণাটা। এই যে জলের আওয়াজ, এটা ঝর্ণার নয়, এখানটা একটা নালি মতো গেছে ওটা। এখানে গাড়ি রয়েছে, আর এবার এদিক থেকে হেঁটে হেঁটে যেতে হবে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। এখানে লোকে এটাকে হুদহুদি ওয়াটারফলসও বলে। এই হচ্ছে রাস্তা। জঙ্গলের মধ্যে এরকম সুন্দর জলের আওয়াজ আর পুরো নিস্তব্ধ, কলকাতায় এতদিন কাটানোর পর এখানে এসে এটা ঘুরতে দারুণ লাগছে। এখানে মনে হয় পিকনিকেরও ব্যবস্থা আছে, লোকে পিকনিকও করে, আর কিছু পাথরের বাটি ঘটিরও দোকান আছে। এই যে রাস্তার পাশ দিয়ে এইভাবেই বয়ে চলেছে ছোট্ট জলধারা। কিছুটা দূর এগোনোর পর এরকম একটা জায়গা দেখতে পাওয়া যাবে, সমতল, দাঁড়িয়ে কিছু ফটো তোলার জন্য বেস্ট। এখানে একটা শিবের মন্দির করা আছে, বসার জায়গাও আছে। পৌঁছে গিয়েছি ঝর্ণার কাছে। লাল পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝর্ণার জল লাল, মাটিটাই লাল। ঢাঙ্গি কুসুমের খুব কাছেই কেতকী লেক গুলো পাওয়া যায়। এদের অনেক সালে ফুল ফুটলে ফেস্টিভ্যাল থাকে। কেতকী লেক দেখা হয়ে গেছে, এইবার এগিয়ে চলবো কাঁকড়াঝড়ের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্য দিয়ে এই পথের যাত্রা খুবই মনোমুগ্ধকর। গাইস, এটা
হচ্ছে কাকড়াঝড় যাওয়ার পথে এই থট, এটা আমি দেখেছিলাম দ্য কেকাবনি। আমি এই কেকাবনি রিট্রিটেই থাকবো, গ্রামের মধ্যে খুব সুন্দর এলাকাটা, খুব সুন্দর, পুরো পাহাড়ের মধ্যে। সত্যিই আসতেই হবে পরের বার এখানে। ময়ূর দেখো গাইস, ময়ূর। বন্ধুরা এখন রয়েছে কাকড়াঝোড়ে, আর এই হচ্ছে কাকড়াঝোড়ের গভর্নমেন্ট গেস্ট হাউস। এখানেও এক রাত থাকা যেতে পারে। নেক্সট টাইম আসলে চেষ্টা করব এখানে থাকার। বেশ সুন্দর মনোরম পরিবেশ। এখানে একটা দোকানও আছে। কাকড়াঝোড় থেকে চাকাডোবা হয়ে আমি এগিয়ে যাব আমার পরবর্তী গন্তব্য লালজল গুহার উদ্দেশ্যে। এখন যে জায়গাটা আছি এখান থেকে ঘাটছিলাম মাত্র 1 কিলোমিটার, আর জায়গাটা খুবই সুন্দর। পিছনেও দেখো গাইস, এটা হচ্ছে ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা অ্যাকচুয়ালি একটা গ্রামের নাম, এটা কোনো ঝর্ণা নয়। যাওয়ার পথেই পড়বে, চাকাডোবা যাওয়ার পথেই পড়বে। এসে গেছি লালজল গুহার প্রায় কাছে। এখনও 240 মিটার বাকি, কিন্তু অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, তাই ভাবলাম একটু হেঁটে নিই। মেন রিজনটা এটা দেখে আমার ভয় লেগে গেছে গাইস। লালজল গুহা কাম লালজল পাহাড়। ভিউটা খুব সুন্দর। এখানে কিছু বিক্ষিপ্ত মন্দির দেখতে পেলাম। আমার সবচেয়ে ভালো লাগলো চারিদিকের সিনিক ভিউটা। শুনেছি এখানে নাকি একটা গুহা আছে যেখান থেকে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র অনেক কিছু উদ্ধার হয়েছিল, কিন্তু এখন বর্তমানে গুহাটি বন্ধ আছে। এখানে বোধহয় আমি একাই ছিলাম, আর অন্য কোনো ট্যুরিস্টকে আমি দেখতে পেলাম না। এটা মনে হয় ওঠার রাস্তা। অনেক বেলা হয়ে গিয়েছে, আর আকাশেও মেঘ করে এসছে, তাই আর উপরে উঠলাম না। এখান থেকে এবার রওনা দেব আমার পরবর্তী গন্তব্য খান্দারিনী লেকের উদ্দেশ্যে। বৃষ্টি প্রায় নামলো বলে তাই দ্রুত পায়ে এগিয়ে চলেছি আমার গাড়ির কাছে। নেমে গেছে, আমাকে এবার যেতে হবে। পৌঁছে গেছি খান্দারানী লেক। বৃষ্টি ভিজে পৌঁছালাম খান্দারানী লেকের কাছে। এখান থেকে গাডরাসিনি যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, মাত্র 1.5 কিলোমিটার, কিন্তু বর্ষাকাল হওয়ায় প্রচণ্ড কাদা হবে, তাই আর যাওয়া হলো না। ওই যে ওই ব্রিজের ওই দিক থেকে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। গাডরাসিনি এটা মিডিল পয়েন্ট। এখানে একটা মন্দির আছে, এই রাস্তাটা দিয়ে ট্রেক করে উঠেছি। সূর্যাস্তের এই মহার্ঘ লগ্নে পৌঁছে গেলাম গার্ডাসিনির হিল ভিউ পয়েন্টে। এই সুউচ্চ পাহাড়টাতে আমি একা চড়েছি। এই ওপরে শুধু আমি একা। এ যে কী রোমাঞ্চকর আমি কিভাবে বোঝাবো। এই রোমাঞ্চ আমার স্মৃতির ঝুলিতে চির অক্ষয় হয়ে থাকবে। চারিদিকে যা দেখিলাম, আহা কি দেখিলাম, আমি জন্ম জন্মান্তরেও ভুলিব না। অসাধারণ সুন্দর, অপার্থিব।
বেলা প্রায় 4টে নাগাদ এখানে পৌঁছেছিলাম, তাই এই বৈকালিক সৌন্দর্য উপভোগ করতে পারলাম। যদিও এখানে 4টের পর ওঠা বারণ। এতটা ট্রেকিং করে আমি ক্লান্ত, তবু আমার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিল এই চারিদিকের সৌন্দর্য থেকে পুরো ভিউটা। পড়ন্ত বিকেলে খুব সুন্দর একটা ভিউ। খাদ আছে, খাদটা খুব গভীর, পড়ে গেলে গল্প শেষ। ওয়াও, ভিউটা দেখো জাস্ট। চিল্লে দেখি ইকো হয় কিনা। না, দরকার নেই, এনার্জি নেই, অক্সিজেন সেভ করো। এই হচ্ছে আমার অবস্থা। দেখে মনে হচ্ছে স্নান করে এসেছি। এই রাস্তা দিয়ে এবার নেমে যাচ্ছি, যে রাস্তা দিয়ে উঠেছিলাম। মশা কামড়াচ্ছে, জঙ্গলে প্রচুর মশা। ফুল প্যান্ট পরে আসবে জঙ্গলে আসলে, আর বুট। সম্পূর্ণ হলো আমার দুদিনের বেলপাহাড়ি সফর। কালো মেঘ ঘনিয়ে এসছে, আবার বৃষ্টি নামবে। বৃষ্টি মাথায় করেই ফিরে যাব কলকাতা। বৃষ্টি ভিজে সমগ্র হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে এসে একটু বিশ্রাম নিলাম কোলাঘাটে। এটাই উইকেন্ডের শেষ রিজয়েসমেন্ট। এরপর আবার কালকে সোমবার, আবার কাজ। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো উইকেন্ড। বাই বাই, টেক কেয়ার।